90-এ যারা গণ অভ্যুত্থানের নেতৃত্বে তারা এত গলাবাজি করে নাই। আমি বলবো ভাই আপনারা নির্বাচন থেকে বিরত থাকেন। সামনের নির্বাচনে এই সো-কল 11 দলীয় জোটের তারা যেভাবে মাঠে এই পেশি শক্তি থেকে শুরু করে যত রকমের অনিয়ম সেগুলো নাকি তারা এই নির্বাচনে মাঠের মধ্যে এটা করবে এবং করার ক্ষেত্রে তারা জানেন যে অনেকগুলো সিটকে নাকি তারা টার্গেট করেছে। 150-র উপর সিট, অর্থাৎ 150-র উপরে হইলে পরে সরকার গঠন করা যায়। সুতরাং সেখানে যত রকমের অনিয়ম, কারচুপি, মাস্তানি, ভোট কেন্দ্র দখল থেকে শুরু করে এবং প্রশাসনকে প্রভাবিত করা সব ধরনের কর্মকাণ্ড তারা করবে। এটা তো অশনি সংকেত। এই ধরনের নির্বাচন আমরা চাই না। যারা যে সমস্ত রাজনৈতিক দল সুষ্ঠু, সুন্দর, জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করতে না পারবে, আমি বলবো ভাই আপনারা নির্বাচন থেকে বিরত থাকেন। বিভিন্ন মন্ত্রণালয়ে এই যে এনসিপি নামক সংগঠনটির নেতাকর্মীরা বসে থাকতো এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হতো সরকারকে নাকি সহযোগিতা করার জন্য। তাদের উদ্দেশ্যটা ছিল প্রত্যেকটা মন্ত্রণালয়ে যত ধরনের টেন্ডার থেকে শুরু করে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয়, ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়, সেগুলোতে বসে থেকে তারা তাদের পছন্দের লোককে কাজগুলো পাইয়ে দিছে অথবা বিভিন্ন কমিশন নিয়ে তারা কাজ করেছে। এই জন্য শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য তারা করেছে। পিএস, এমনকি আমাদের স্বাস্থ্য, তুষার ভাইয়ের মন্ত্রণালয়, স্বাস্থ্যের যাকে আমরা নামদামও জানি না, তার কোনো ডাক্তারও না, সেই মন্ত্রণালয়েও তো যথেষ্ট পরিমাণে দুর্নীতি হয়েছে এবং মহা দুর্নীতি হয়েছে, তাই না? তো এগুলো তো আজকে তারা বড় বড় কথা বলছে, কিন্তু সামনে তো তাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা জানেন যে দুদককে শক্তিশালী করার কথা হয়েছিল এবং কমিশনের রিপোর্টও দেওয়া হয়েছে এবং দুদকের যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর তিনি তো প্রায় বলে কাজ করতে দিল না, করল না এই জন্যই যে এইখানে যদি সংস্কারটা হতো তাইলে এই এখন যে তারা দুর্নীতিটা করছে তাইলে তাদের কাউকে হয়তো রেহাই দেওয়া যেত না। সুতরাং এমন একটা ব্যবস্থা তারা করে যাচ্ছে যাতে এই জবাবদিহিটা, স্বচ্ছতাটা যেন আমরা ভবিষ্যতে করতে না পারি। তো যাই হোক, যে কোনো দুর্নীতি এবং যে ধরনের অপকর্মগুলো তারা করে গেছে সেটার তো একদিন জবাবদিহি করতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে, এটাই নিয়ম। সুতরাং আমি আশা করব যে এই গলাবাজিটা বন্ধ করার জন্য তারা এত উচ্চস্বরে গলাবাজি করতেছে, অতীতের সমস্ত রেকর্ড কিন্তু ভেঙে যাচ্ছে। 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছিল এই ধরনের গলাবাজি কেউ করে না। আরে 90-এ যারা গণ অভ্যুত্থানের নেতৃত্বে তারা এত গলাবাজি করে না। কিন্তু 52-তে যারা করেছিল, হ্যাঁ, তাদেরকে তো প্রায় আমরা ভুলতে বসেছি, কারণ তারা এত গলাবাজি করে সমাজে ধিকৃত হয় নাই। এখন তোমরা বাবা হিরো হয়ে থাকার কথা, সবাই তোমাদেরকে আমরা স্যালুট করেছি, আর এখন তোমাদের কর্মকাণ্ড, কথাবার্তার মধ্যে মনে হচ্ছে তোমরা ধরাকে সরাই জ্ঞান করছো। এটা কিন্তু মানুষ পছন্দ করছে না। যাই হোক, 12 তারিখ নির্বাচনটা হোক। সুব্রতর কাছে যেতে চাই। জামায়াত বলছে বিএনপির কাছে জনগণ নিরাপদ নয়, বিএনপি বলছে জামায়াতের কাছে নিরাপদ নয়। এখন তাহলে আসলে সাধারণ মানুষ কার কাছে নিরাপদ? জামাতের রাজনীতিটা কি সেটা তো পরিষ্কার করা দরকার। তারা পাকিস্তানের সময় তো রাজনীতি করেছে, যেটাকে মওদুদিবাদ বলে। সেটা কি খুব গ্রহণযোগ্য ছিল? এখন আবার নতুন রাজনীতি সরকারের ইসলাম পছন্দের দলগুলোকে নিয়ে এক বাক্সে ভোট দেওয়া। তারা তো মহান মুক্তিযুদ্ধে যে অপরাধটা করেছে, মানবতা বিরোধী অপরাধ, সেটা তো আমরা এখনো ফয়সালা করতে পারি নাই। কয়েকজনের বিচার হয়েছে বা কোনো ক্ষেত্রে হয়তো আমার থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত জাতির কাছে পরিষ্কারভাবে তারা তো ক্ষমা চায় নাই। আর ক্ষমা চাইলেই যে ক্ষমা করবেন সেই অধিকারও তো আমাদের দেয় না। যারা নির্যাতিত হয়েছে, 30 লক্ষ শহীদ, তাদের পরিবার এবং যে সমস্ত মা বোনেরা সম্ভ্রমানি হয়েছে তাদের পরিবার, তারা কি ক্ষমা করবে? অপরাধীকে কি এইভাবে ক্ষমা করা যায়? কিন্তু আমরা চেয়েছিলাম রিকনসিলিয়েশন, পুরা জাতি যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে, সেটা কিন্তু তারা করলো না। একটা বিভক্তির রাজনীতির মধ্যে আমাদের নিয়ে গেল।
তাহলে বাংলাদেশে কি শুধু ইসলামের নামে যারা রাজনীতি করে বা ধর্মের নামে যারা রাজনীতি, শুধু তারাই ভোট দেবে ওই বাক্সে? তাহলে এটা একটা বড় ধরনের বিভক্তি হলো। তাহলে এর বাইরে যারা রয়ে গেল তাদেরকে তো সে ইয়েতেই নিল না, নাগরিক হিসাবে তার যে মর্যাদা, সেই মর্যাদার মধ্যে তো সে রাখলো না। সুতরাং আমি মনে করি জামাত এখনও অপরাজনীতির মধ্যেই আছে, এবং নিজেরা আছে সেটাকে আরও সমাজে বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। জি। এই জন্যই অনেক সময় তারা বলে যে 71-এ আমরা যেটা করতে পারি নাই, ভবিষ্যতে যদি আমাদের হাতে সেরকম ক্ষমতা আসে আমরা করে দেখাবো। তার মানে কি? আর হুমকি দিচ্ছে, এবং এই ধরনের হুমকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাচ্ছে। হ্যাঁ, সুতরাং আমি মনে করি জামাত এখনও রাজনীতি ঠিক করতে পারে নাই, এবং তারা সবসময় দেখবেন দ্বিচারিতা করে। উনি কিছুটা বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় না আসতো এবং জিয়া রহমান সাহেব ক্ষমতায় না আসতো, তিনি তো চেয়েছিলেন যে সবাইকে নিয়ে দেশটা পরিচালনা করা। তুমি তখন খুব সুযোগ সুবিধা নিয়েছো, হ্যাঁ, রাজনীতি করার অধিকার পেয়েছো ইত্যাদি। তো সেটা করতে গিয়ে কী করলা? সেই বিএনপির বিরুদ্ধে গিয়ে তুমি এরশাদের সাথে হাত মিলাইলা, বা আওয়ামী লীগের সাথে ছিয়েছি নির্বাচনে। সেখানে তো অন্য দল যায় নাই, তোমরা গেছো, এরশাদকে বৈধতা দিয়েছো। এবং পরবর্তী সব নির্বাচনে দেখবেন, হ্যাঁ, সে বিএনপির সাথেও থাকে তার সুবিধাজনক অবস্থায়, আবার আওয়ামী লীগের সাথে গিয়ে বিএনপির বিরুদ্ধে থাকে। এখনও যেটা করতেছে আমি তো মনে করি এটা প্রতারণা, এটা বিশ্বাসঘাতকতা করা। তারা তো বলেন যে তারা সমস্ত নারী সুযোগ নেতৃত্ব সুবিধা চান না, তারা কিন্তু বিভিন্ন তারা তো সময় এক নিয়েছে। সময়, নারী নেতৃত্বেই কাজ করেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ শুধু করেছেন। করে নাই, তাদের তো মন্ত্রিত্ব থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব জায়গায় এতগুলো। তাহলে তারা কেন বলছেন যে নারী না নেতৃত্ব না, ওইটাই তো বলতে, দ্বিচারিতা এবং প্রতারণা। হ্যাঁ, তাদের এই মুখোশ উন্মোচন করতে হবে, এবং এই নির্বাচনের মাধ্যমেই আমরা সেটা উন্মোচন করতে চাই। জি। এক ইসলামী দল আর এক ইসলামী দলকে মুনাফেক বলছে। আমি মূলত একদম যদি ক্লিয়ার করে বলি তাহলে বলতে চাই যে ইসলামী ঐক্যজোট আর জামাতের কথা আমি বলছি, এবং দুই দলই যেহেতু ইসলাম প্রচার করে, আবার তারা একে অপরকে মুনাফিক বলছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কেন তারা বলছে? জি। আচ্ছা, না, বিষয়টা হচ্ছে তারা তো চেয়েছিল যে একসাথে ভোটটা করবে। হ্যাঁ, বেশ শুরুটা করেছিল বলে না এটা। তো এখন ল্যান্ডিংটা তো ভালো হয় নাই, এখানে তো এর মধ্যে বিভক্তি এসে গেল, ইসলামিক আন্দোলন তো বেরিয়ে গেল। এটা তো একেবারে সিট ভাগাভাগের বিষয় নিয়ে। এখন ইসলামিক আন্দোলন জামাতকে মোটামুটি বলছে যে ইসলাম লাগাইলে ইসলামপন্থী হয় না। হ্যাঁ, সুতরাং এটাও একটা ভাওতাবাজি তারা বলেছে। এবং আরেকটা দেখেন, ওই হাত পাকা আর কি, তাদের যে মেইন যে চরমনার পীর সাহেব, সেখানে নাকি জামাত কোনো প্রার্থী দেয় নাই, আবার অন্যান্য জায়গায় সরাসরি প্রার্থী দিয়েছে। হাত পাকা আবার তো 5,000 10,000 ভোট, 20,000 ভোটও বিভিন্ন জায়গায় তাদের আছে। সুতরাং এটাও তো একটা শক্তি। আমি পছন্দ করি আর না করি, ওদের বাক্সে কিন্তু ভোট পড়ে। তো এটা ভালোই হলো, জামাতের এই ভোটগুলো এখান থেকে সরে গেছে। সুতরাং আমি মনে করি তারা ওই যে তাদের যে প্ল্যানটা ছিল সবাইকে নিয়ে এক বাক্সে ভোট দেওয়া, সেটা তো কিছুটা তো তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। আশা করি এই স্বপ্নভঙ্গের মধ্যেই তারা থাকুক, এবং আমরা যারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই, ধর্মের যে অপব্যবহার, ধর্মান্ধ, জঙ্গি, উগ্র মৌলবাদ যে সমস্ত শক্তি এখন মাথাচাড়া দিয়েছে, সেটা যেন ভবিষ্যতে মাথাচাড়া না দেয়। কারণ এটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। বাংলাদেশে এখানে একটা আমরা তালেবানি রাষ্ট্র তো এটাকে আমরা বানাতে দিতে পারি না। তাদের কেউ কেউ আফগানিস্তানে যোগাযোগ করছে তালেবানদের সাথে, তালেবানের কিছু নেতাও নাকি আইসা ঘুরে গেছে। এটা তো ভয়াবহ। সুতরাং তাদের মনে রাখতে হবে বাংলাদেশে এইসব রাজনীতি চলবে না। তালেবানি স্টাইলের রাজনীতি বাংলাদেশের জনগণ পছন্দ করে না, করবেও না। হ্যাঁ, আমরা ধর্মপ্রাণ মানুষ, তার মানে উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ আমরা পছন্দ করি না। আমরা এদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছি, আগামী দিনও আমাদের লড়াই জারি থাকবে।